সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এবং মেম্বার কমিউনিটি বোর্ড নিউ ইয়র্ক আহসান হাবিব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত আছেন। সংগঠনগুলোর নামগুলো একটু জানতে চাই, কবে থেকে যুক্ত হয়েছেন এবং সংগঠন নিয়ে কাজ করার পরিকল্পনা কবে থেকে এসেছে? আমি প্রায় ২৬ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করি। আসলে যুক্তরাষ্ট্রে যারা বসবাস আমরা করছি, জীবন এবং জীবিকার তাগিদে দেশ ছেড়ে, প্রিয় মাতৃভূমি ছেড়ে আমরা যারা দেশের বাইরে অবস্থান করি, সত্যিকার অর্থে আমাদের ভেতরে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শিল্প, সংস্কৃতি, ভাষা এগুলোর জন্য সবসময় একটি সূক্ষ্ম অনুভূতি আমাদের ভেতরে কাজ করে এবং সেই দেশমাতৃকার টান বলেন, শিল্প সংস্কৃতির টান বলেন, সেখান থেকেই প্রবাসে বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক পেশাজীবী সংগঠন গড়ে উঠেছে এবং আমিও সেই সংগঠনের সঙ্গে কাজ করবার শুরু থেকেই চেষ্টা করেছি এবং কিছুটা করছি। আমি যেমন ওখানে মাদার্স অর্গানাইজেশন, যেটি মাদার সংগঠন, সবচেয়ে বড় সংগঠন যেটি বাংলাদেশ সোসাইটি, আমি সেই বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার। এটি হচ্ছে সবচেয়ে বড় সংগঠন। এছাড়াও আমি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত আছি। আর ওখানকার সেটি হচ্ছে কুইন্স কমিউনিটি বোর্ড, নিউ ইয়র্ক সিটির। এটি হচ্ছে স্থানীয় সরকারের সবচেয়ে সর্বনিম্ন ধাপ, যেটি কমিউনিটি বোর্ড। আমি সেই কমিউনিটি বোর্ডে সার্ভ করছি গত 6 বছর ধরে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেখানে প্রবাসী জীবন অতিবাহিত করছেন এবং একটু জানতে চাই, প্রবাসী বাংলাদেশিদের আসলে জীবন যাপনের মান সেখানে কেমন এবং সেখানে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে? খুব ভালো কোয়েশ্চেন। আমরা যারা বিদেশে যুক্তরাষ্ট্রে বসবাস করছি, প্রথম জেনারেশন, যারা ফার্স্ট জেনারেশন, অবশ্যই আমাদেরকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে এবং এখনো দিতে হচ্ছে। কারণ শুরুটা তো আসলে কষ্টেরই হয় সবারই, এবং এখনও যারা ফার্স্ট জেনারেশন তাদের জন্য বেশ কিছু স্ট্রাগল করতেই হচ্ছে। বাট আশার আলো হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু ভালো করছে, তারা ভালো স্কুলে যাচ্ছে, তারা ভালো কলেজে পড়াশোনা করছে এবং তারা ভালো রেজাল্টও করছে। এবং আমি আমার কথাই যদি ধরি, যেমন আমার স্ত্রী, ও কিন্তু যুক্তরাষ্ট্রে বড় হওয়া, ও একটি ভালো জব করছে, হোমল্যান্ড সিকিউরিটিতে আছে অ্যাজ ইমিগ্রেশন অফিসার। তো একজন বাংলাদেশি মেয়ে, মুসলিম মেয়ে হিসেবে ইমিগ্রেশন অফিসার হিসেবে কাজ করছে। অবশ্যই এটি কিছুটা গৌরবের। অবশ্যই, হ্যাঁ, ভালো করছে, আমাদের পরবর্তী প্রজন্মরা ভালো করছে এবং আমাদের ফার্স্ট জেনারেশন যারা সেখানেও স্ট্রাগল করে তারা একটি পর্যায়ে এখন যাচ্ছে, আগের চেয়ে অনেক অনেক ভালো অবস্থায় আছে। আচ্ছা, ওখানে সংস্কৃতি চর্চা কতটা করা হচ্ছে, কেমন করা হচ্ছে? সাংস্কৃতিক চর্চা আগে যেমনটি বলছিলাম যে এটি বাংলাদেশি সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরবার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক পেশাজীবী সংগঠনগুলো কাজ করছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় যে দিবসগুলো আছে আমাদের, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বর্ষবরণ। যেমন ধরুন, বাংলাদেশে বর্ষবরণের অনুষ্ঠান সাধারণত একদিনই হয় বা ম্যাক্সিমাম 2 দিন কেউ কেউ করে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু মাসব্যাপী এই বর্ষবরণের অনুষ্ঠান চলতে থাকে। কারণ অসংখ্য সংগঠন আছে, প্রত্যেকটি সংগঠন তো একদিনে করতে পারবে না। হল প্রাপ্তির সাপেক্ষে বাংলাদেশি কমিউনিটি তারা যেটা করে যে পুরো মাস ব্যাপী কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠান চলতে থাকে। এবং বিভিন্ন এছাড়াও কিছু প্রফেশনাল কিছু সংগঠন আছে, যেমন বিপা আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, যেটি ওরা কিন্তু বাচ্চাদেরকে গান, নাচ, কবিতা এগুলো শেখায়। আচ্ছা, বেশ দারুণ। আপনি সংস্কৃতি মনা একজন মানুষ এবং আমরা জানি যে আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। আমরা কি আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে পারি কিনা? আমি বেসিক্যালি একজন ব্যবসায়ী, নিজের জন্য শখের বশে আবৃত্তি করি একটু আধটু, বাট চেষ্টা করে দেখতে পারি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা আবৃত্তি করবার চেষ্টা করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লক্ষ্যে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনটি বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলে, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। দারুণ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এবার একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য জব সেক্টরে প্রবাসীরা কেমন করছে? যেমনটি বলছিলাম যে আমাদের যারা প্রথম জেনারেশন, আমাদের জন্য অবশ্যই স্ট্রাগল করতে হচ্ছে। তারপরেও আশার আলো হচ্ছে যে এখন যথেষ্ট পরিমাণে বাংলাদেশি কমিউনিটির লোকজন ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। তারা দিনে দিনে এটা প্রসার করছে, দিন দিন প্রসার করছে যথেষ্ট। আমি নিজেও যেমন ব্যবসা বাণিজ্য করছি, সুপার মার্কেট ব্যবসা আমার আছে, রিয়েল এস্টেট করছি। তো আমি দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এটি প্রতি বছরই বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় ইনভলভমেন্ট যে ব্যাপারটা সেটি ইনক্রিজ করছে। বাংলাদেশিরা বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসায় এখন তো একটি মানে ব্যাপকভাবে বাংলাদেশিরা পার্টিসিপেট করছে। রিটেল তো বড় বড় ব্যবসাগুলোতে যেতে আরেকটু সময় লাগবে, বাট ভালো করছে। এটি অবশ্যই আশার আলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? এই কোশ্চেনটা আমার জন্য একেবারেই খুব ধৃষ্টতা, কারণ এখানকার ব্যবসায়ীরা এত বড় ব্যবসায়ী, আমাদের তুলনায় অনেক অনেক বড়। তাদেরকে পরামর্শ দেবার ধৃষ্টতা আমি দেখাতে চাই না। তারপরেও বলবো সততা, একাগ্রতা এবং আন্তরিকতাই হয়তো অভিষ্ট লক্ষ্যে তাদেরকে পৌঁছে দেবে। রাতারাতি ওভারনাইট যদি কেউ পয়সা মেক করতে চায়, টাকা পয়সা মেক করতে চায়, সেটা সম্ভব নয়। যেমন এখানে ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় যে প্রবণতা, যে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি আমরা দেখতে পাই। তো এইভাবে তো আসলে ব্যবসা চলবে না। তো একটি সততা নিয়ে ব্যবসা শুরু করতে হবে, চেষ্টা করতে হবে। এখানে মার্কেট ভালো, 18 কোটি জনগণের দেশ। তো অবশ্যই এই দেশেও রাজনৈতিক স্থিতিশীলতা যখন থাকবে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, টেকসই গণতন্ত্র থাকবে, আমি বিশ্বাস করি ব্যবসা বাণিজ্যও তখন আরও প্রসারিত হবে এবং আর ভালো করবে তখন। এটা আমার বিশ্বাস। আচ্ছা, এবার একটু জানবো আপনার শিক্ষা জীবন নিয়ে। ছোটবেলা কোথায় কেটেছে, স্কুল কলেজ কোথায় ছিল? আমি একেবারেই অজপাড়াগায় বড় হয় একজন মানুষ। তারপর মানিকগঞ্জের ঘিওরে। আমার বাবা একজন শিক্ষিত মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন।
আমার জীবনের অধিকাংশ অনেক কিছুই তার থেকে শেখা। তিনি আমাদের শিক্ষাগুরু, তিনি নিজেও একজন শিক্ষক। পারিবারিকভাবে আমাদের অনেক কিছু শেখা, সাংস্কৃতিক যে ব্যাপারগুলো এগুলো পরিবার থেকেই শেখা। তারপর ঢাকা, এবং আমি একসময় দেশে এখানে সরকারি চাকরিও করেছি 10 বছর। আমি অর্ডিনারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলাম। তারপর বিগত 26 বছর যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আচ্ছা, যখন দেশের বাইরে থাকা হয় তখন দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? দেশের মানুষের ভালোবাসা, দেশের মাটি। আমি যেমন এবার এসছি 15 দিনের জন্য, আমি গ্রামে থাকতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। যদিও ঢাকাতে আমাদের সব কিছুই, আমি পছন্দ করি গ্রামের মানুষের সঙ্গে মিশতে। গ্রামের মানুষের ভালোবাসা সত্যি আমাকে অন্যরকম টানে। আমি যে কয়দিন গ্রামে থাকি প্রত্যেক দিনই বিভিন্ন অনুষ্ঠান থাকে, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস। আমি কন্টিনিউ এগুলো করি দেশে এসে। অল্প সময়ের মধ্যে যতটা আমার সাধ্যের মধ্যে থেকে আমি করবার চেষ্টা করি দেশের মানুষকে সাথে নিয়ে। আমাকে খুব টানে আমার গ্রাম, আমার এলাকা। বেশ দারুণ। আমাদের দেশের বাইরে যেহেতু আপনার থাকা দীর্ঘদিনের একটা জায়গা, সেখান থেকে ওখান থেকে তো বাংলাদেশের যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পারি এবং বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পারি, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা অন্যান্য সেক্টরেও হতে পারে, জব সেক্টরেও কীভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে, বা আপনার এই জায়গা থেকে কি মনে হয় যে যেটা নিয়ে আরেকটু ওয়ার্ক করলে আমরা একটু বেটার করতে পারি? সেটা যে কোনো সেক্টরেই হতে পারে। সব কিছুর জন্যই আসলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি যে কোনো একটি কাজ শুরু করবার আগে তাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং যে কথাটি বলছিলাম যে ওভারনাইট আসলে কোনো কিছুই প্রাপ্তি সম্ভব নয়। আমাদের সেই সেক্টরে নিজেকে কাজ করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর শিক্ষা তো গ্রহণ করতে হবে। এডুকেশনেরও কোনো বিকল্প নেই। সেই সঙ্গে যদি বিদেশে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে তো আসলে প্রচুর ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হয়। আমরা যারা ফার্স্ট জেনারেশন, আমাদের জন্য এটি খুব কষ্টের হয়। তারপরেও চেষ্টা করছি। আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা কিছু পরামর্শ অনেকেই আমরা পাই। একসঙ্গে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনও আছে সেখানে, যদিও এতটা অ্যাক্টিভ ঠিক না, তারপরেও চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি যে সামনের দিন, বিশেষ করে যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটি দেশ যেখানে ল্যান্ড অফ অপরচুনিটি। কারণ আমেরিকান বলতে কিন্তু আসলে কিছু নেই। রেড ইন্ডিয়ান যারা, তাদের অস্তিত্ব কিন্তু এখন নাই বললেই চলে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে যারা বসবাস করে তারাই একসময় আমেরিকান। আমি হয়তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার সন্তান আমেরিকান, তাকে বাংলাদেশি বলা যাবে না। তার রুট হয়তো বাংলাদেশ, শেকড় হয়তো বাংলাদেশ, কিন্তু তাকে আমেরিকান বলতে হবে, তাই না? তো আমি যখন সেই দেশে নাগরিকত্ব গ্রহণ করব, যুক্তরাষ্ট্রের করলাম, আমাকে ওই দেশকে ভালোবাসতে হবে এবং ওই দেশকে ভালোবেসে কাজ করতে হবে, চিন্তা করতে হবে এই দেশটা আমার, এবং আমাকে স্বপ্ন দেখতে হবে। আমি যদি স্বপ্ন দেখি যে না, আমি এই দেশে এসেছি কিছুদিনের জন্য, আমি দেশে চলে যাব, এখান থেকে কিছু টাকা দেশে পাঠাই, ওখানে একটা বাড়িঘর জমি টমি কিনে একটা কিছু কোনোরকমভাবে সময়টা পার করি, ঠিক তা না। আমাকে ভাবতে হবে আমি এই দেশে এসেছি, এই দেশের স্বপ্ন দেখতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। আমাকে শুধু স্বপ্ন দেখতে হবে না যে আমি কয়েকদিন রেস্টুরেন্টে কাজ করব, গাড়ি চালাবো, তারপরে কিছু টাকা আর্ন করে দেশের জন্য। আমাকে ভাবতে হবে এই দেশ আমার, এই দেশের মেইন স্ট্রিমের সঙ্গে আমাকে সম্পৃক্ত হতে হবে। এই দেশে আমার সন্তান একদিন কংগ্রেসম্যান হবে, আমার সন্তান একদিন সিনেটর হবে, এমনকি আমার সন্তান এই দেশে একদিন প্রেসিডেন্ট হবে। এই স্বপ্ন আমাকে দেখতে হবে। যদি বারাক ওবামা প্রেসিডেন্ট হতে পারে না, তার বাবাকে নিয়ে থেকে এসছে, আমার সন্তান কেন আমেরিকার প্রেসিডেন্ট হবে না? সেই স্বপ্ন আমাকে দেখতে হবে। স্বপ্নগুলো যদি বড় দেখি তাহলে কিছু না কিছু অর্জন হবে। স্বপ্ন আমাকে দেখতেই হবে এবং এই দেশকে নিজের আপন মনে করেই দেখতে হবে। জি, খুব সুন্দর কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।